এদিকে আজ তারেক রহমান সচিবালয়ে বৈঠক করে কঠিন বিপদের মুখে পড়েছে। জামাত কর্মীরা মাস্টার প্ল্যানের মাধ্যমে বিএনপির উপর অ্যাকশন নেয়। সচিবালয়ে এই মুহূর্তে তুলকালাম পরিস্থিতি করেছে। এমন পরিস্থিতিতে আজ জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে আরও জানবো, সচিবালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহ ইমন। ইমন, ঈদের দীর্ঘ ছুটির পর সকলে তো কর্মজীবনে ফিরছেন। আমরা যেমনটা জানাচ্ছিলাম যে ঈদের ছুটির পর আজ প্রথম কর্মদিবসে প্রধানমন্ত্রী সহ মন্ত্রীরা অফিস করছেন। সকালবেলা থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান উনি কিন্তু সচিবালয়ে প্রবেশ করেছেন এবং সচিবালয়ে উনি 10টার দিকে একটি বৈঠক ছিল। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে বাদ দিলে সেটি আর রাজনীতি থাকে না, হয়ে যায় একদলীয় শাসন। কারণ বাংলাদেশের রাজনীতি মানে আওয়ামী লীগ বনাম আওয়ামী বিরোধীরা। তাই আওয়ামী লীগকে বাদ দিলে আওয়ামী বিরোধীরাই ক্ষমতায় থাকে। জরুরি পরিস্থিতিতে পড়ে গেছে বিএনপি সরকার। এখানে অ্যাডভোকেট শিশির মনির জামাত এরা হাটে হাড়ি ভেঙে দিয়েছে, অবস্থা অনেকটা এরকম। দর্শক, বিএনপি চলমান পরিস্থিতি মোকাবেলায় কি কি বিষয়ে আজকের বৈঠকে উঠে আসতে পারে সে বিষয়ে কোনো ধারণা পেলেন কিনা একটু বিস্তারিত করে আমাদেরকে জানাবেন। বৃষ্টি বৈঠক কিন্তু এই জরুরি পরিস্থিতি তৈরি হয়েছে, সেটি নিয়ে কিন্তু বৈঠক। ক্ষমতা এক অদৃশ্য মরীচিকা, কেউ একে ধরতে গিয়ে নিঃস্ব হয়, আবার কেউ নীরবে ছক কষে পুরো দাবা খেলার বোর্ড উল্টে দেয়। চারদিকে গোপনে অনেক খেলা চলছে বাংলাদেশের রাজনীতির মাঠে। এইদিকে আজকে দেখতে পারি তারেক রহমান সচিবালয়ে বৈঠক করেন এবং এই বৈঠকের মধ্যে অসংখ্য ঘটনা ঘটে এবং তারেক রহমানের এই জরুরি বৈঠককে কেন্দ্র করে অনেক নেতাকর্মীরাও অনেক তথ্য সামনে তুলে এনেছে। দর্শক শ্রোতা, এই মুহূর্তে সচিবালয়ের পরিস্থিতি এবং সেইখানে লাইভ কি হয়েছে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটে যে আরও অনেক ঘটনা ঘটেছে বাংলাদেশে, সেই সব দেখতে পারবেন এই একটি নিউজ প্রতিবেদনের মাধ্যমে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। দেশের রাজনীতির অসংখ্য তথ্য এই একটি ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের সামনে তুলে ধরবো। আসুন আমরা কথা বাড়াবো না, দর্শক শ্রোতা, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাব। সকাল 10টায় জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় করণীয় বিষয়ে এক জরুরি সভায় বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভায় জ্বালানি মন্ত্রী, প্রতিমন্ত্রী ছাড়াও সংশ্লিষ্টরা উপস্থিত আছেন। মধ্যপ্রাচ্য সংকটের কারণে জ্বালানি সংকট কাটাতে কী ধরনের প্রস্তুতি নিতে হবে বা জ্বালানি আমদানির বিকল্প খুঁজতে নির্দেশনা দিবেন প্রধানমন্ত্রী, বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহ ইমন। ইমন, প্রধানমন্ত্রীর জরুরি এই বৈঠক সম্পর্কে আর কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। সঞ্জিতা, আপনি জানেন যে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ পরিস্থিতির কারণে একটি জ্বালানি তেলের একটি সংকট সারা পৃথিবীকেই কিন্তু তৈরি হয়েছে এবং তার কিছুটা প্রভাব বাংলাদেশেও পড়তে পারে এমন শঙ্কা থেকে কিন্তু জ্বালানি খাতে একটি অস্থিরতা দেখা দিয়েছে। এর প্রেক্ষিতে আজকে সচিবালয়ে প্রধানমন্ত্রী সকালবেলা প্রবেশ করেছেন এবং উনি এসে একটি স্বাধীনতা দিবসের 26শে মার্চ উপলক্ষে একটি স্মারক ডাক টিকিট উদ্বোধন করেছেন এবং সেখানে ডাক বিভাগের সংশ্লিষ্টরা উপস্থিত ছিল। এরপরেই কিন্তু বেলা 10টা থেকে একটা বৈঠক শুরু হয়েছে। সেই বৈঠকে জ্বালানি বিষয়ে যে জ্বালানি সংকট উত্তরণের পথ হিসাবে কিভাবে বাংলাদেশ এই পরিস্থিতি মোকাবেলা করতে পারে এবং বিকল্প জ্বালানি মানে কিভাবে আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে সেটা বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবেলা করতে, এই বিষয়ে মোটামুটি করণীয় ঠিক করতে এই বৈঠকটি এখন এই মুহূর্তে 10টা থেকে এখন পর্যন্ত চলছে। এই বৈঠকে বাণিজ্য থেকে শুরু করে অর্থ এবং প্রধানমন্ত্রীর সাথে আরও বিমান মন্ত্রী এবং প্রতিমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারা উপস্থিত রয়েছে এবং জ্বালানি সংশ্লিষ্ট যারা রয়েছে পেট্রোবাংলার চেয়ারম্যান থেকে শুরু করে আরও সংশ্লিষ্ট সবাই উপস্থিত রয়েছে। এই গুরুত্বপূর্ণ বৈঠকটিতে মূলত একটি করণীয় দিক নির্দেশনা দিবেন এবং করণীয় ঠিক করবে যে এই পরিস্থিতি মোকাবেলা কিভাবে করা যায়। আর এরপরে আরও কিছু গুরুত্বপূর্ণ বৈঠক কিন্তু আজকে সচিবালয়ে আছে। সেটি হচ্ছে যে সেনাপ্রধান এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আরেকটি বৈঠক বেলা 12:30টার দিকে শুরু হওয়ার কথা রয়েছে। আর ক্রয় সংক্রান্ত অর্থনৈতিক মন্ত্রিপরিষদ কমিটির একটি বৈঠক রয়েছে, সেটা বেলা 3:30টার দিকে অনুষ্ঠিত হওয়ার কথা। এর বাইরে যেহেতু আগামীকাল কিন্তু স্বাধীনতা দিবসের একটি বন্ধ রয়েছে, যে কারণে আগামীকালের যে ক্যাবিনেট বৈঠকটি রয়েছে সেই ক্যাবিনেট বৈঠকটিও আজকে বেলা 4:30টার দিকে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এই ক্যাবিনেট বৈঠকটিও আজকে অনুষ্ঠিত হবে। অর্থাৎ আজকে খুবই গুরুত্বপূর্ণ বেশ কিছু বৈঠক রয়েছে। তো এখন পর্যন্ত জ্বালানি নিয়ে যে বৈঠকটি সেটি এখনও চলমান। বৈঠকটি শেষ হলে আমি আপনাকে আবার পরবর্তীতে জানিয়ে দিতে পারবো যে বৈঠকে কি কি সিদ্ধান্ত। জরুরি পরিস্থিতিতে পড়ে গেছে বিএনপি সরকার। এখানে অ্যাডভোকেট শিশির মনির জামাত এরা হাটে হাড়ি ভেঙে দিয়েছে, অবস্থা অনেকটা এরকম। দর্শক, বিএনপি সিটি কর্পোরেশনে জেলা পরিষদের প্রশাসক নিয়োগ করেছে এবং পৌরসভা, উপজেলা এবং ইউনিয়ন পরিষদের প্রশাসক নিয়োগের চিন্তাভাবনা তাদের আছে। কেন নিয়োগ করেছে এর কোনো ব্যাখ্যা বিএনপি দিতে পারে না, কিন্তু শিশির মনির ব্যাখ্যা দিয়ে দিয়েছে। আসলে বিএনপির এই প্রশাসক নিয়োগের পেছনে এক ভয়াবহ পরিকল্পনা এবং শঙ্কা আছে, বিএনপির মধ্যেই কাজ করছে। বিএনপি মনে করে এবং মির্জা ফখরুল তো বলেছেন অনেকটা হাল ছেড়ে দেওয়ার মতো অবস্থা। সামনে ভয়াবহ পরিস্থিতি আসছে, বাংলাদেশে ছোটখাটো দুর্ভিক্ষ লাগবে এবং বড় দুর্ভিক্ষও লাগতে পারে, শিল্প কারখানার উৎপাদন বন্ধ হয়ে যেতে পারে,
ভয়াবহ বিদ্যুৎ সংকট হতে পারে, যানবাহন চলাচল স্থবির হয়ে যেতে পারে। এই যেগুলো বলছি, শিল্প কারখানা উৎপাদন বন্ধ হওয়া, যান চলাচল স্থবির হয়ে যাওয়া, বিদ্যুৎ সংকট হওয়া, এর সরল তাৎপর্য হচ্ছে দুর্ভিক্ষ লাগা। এটা লাগতে পারে, আর দুর্ভিক্ষ লাগলে তখন সেটাকে জরুরি পরিস্থিতি বলা হয়। তো জরুরি পরিস্থিতিতে সরকার স্বাভাবিক প্রসিডিউরের বাইরে বিভিন্ন সিদ্ধান্ত নিতে পারে। সংবিধান এবং বিভিন্ন আইন সরকারকে সেই অধিকার দিয়েছে। কারণ জরুরি পরিস্থিতিতে পার্লামেন্ট সবসময় বসানো যায় না, নিয়মতান্ত্রিক সিদ্ধান্ত নেওয়া যায় না। তখন কিছু ব্যক্তি, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, দুই একজন মিলে জরুরি সিদ্ধান্ত নিতে পারে। তো বিএনপি আসলে ভেবেছে ওইটাই, যে তারা বাংলাদেশকে রক্ষা করতে পারবে না, বাংলাদেশ দুর্ভিক্ষের কবলে পড়বে। যার ফলে জরুরি পরিস্থিতি যা করা হয় ওইটা প্র্যাকটিস করা শুরু করে দিয়েছে। যেমন সরকারের বাজেটের টাকা এদিক ওদিক করা, এটা কিন্তু সম্পূরক বাজেট পাশ করে নেওয়া ছাড়া করা যায় না। যেমন পে স্কেলের টাকা আপনি অন্য জায়গায় খরচ করতে হলে আপনাকে পার্লামেন্টে এটা পাশ করাতে হবে, কিন্তু পে স্কেলের টাকা দিয়ে ফ্যামিলি কার্ডের নামে যে ভাওতাবাজি প্রজেক্ট বিএনপি চলছে, জনগণের সাথে যে প্রতারণা, একটা দলীয় এজেন্ডা বাস্তবায়ন, যার কোনো সুফল জাতি পাবে না, অর্থনীতিতে যার কোনো নেসেসিটি নাই, সেই কাজ বিএনপি করছে। এটা কিন্তু অসাংবিধানিক। কিন্তু হ্যাঁ, এটা করা যায়। কখন করা যায়? জরুরি পরিস্থিতিতে, যুদ্ধকালীন বা বড় কোনো সংকটকালীন মুহূর্তে এক জায়গায় টাকা আরেক জায়গায় সরিয়ে খরচ করা যায়। তবে পরবর্তীতে সেটা রেটিফাই করতে হবে, পাশ করাতে হবে, কিন্তু আগে পাশ করাতে হবে, এটা জরুরি না। এরকম সিটি কর্পোরেশন কিংবা পৌরসভা বা স্থানীয় সরকারের বিভিন্ন বডিতে দুইটা দিক। একটা হচ্ছে যে কোনো প্রয়োজন হলে প্রশাসক, এর মানে বিসিএস অ্যাডমিনের লোকজন প্রশাসক হিসাবে থাকবে, অথবা কোনো সংকটকালীন মুহূর্তে প্রশাসক নিয়োগ করবে। কিন্তু দলীয় প্রশাসক নিয়োগ, এটা কোনো কালেই এটা যৌক্তিক নয়। কিন্তু তারপর প্রশাসক নিয়োগটা, এটা সাধারণত যেটা সংবিধানে বা আইনে যেটা আছে, সবকিছু তার সংবিধানে থাকে না। জরুরি পরিস্থিতিতে নির্বাচন ছাড়াও প্রশাসক নিয়োগ করা যায়। তাহলে বিএনপি কেন সিটি কর্পোরেশন, জেলা পরিষদে প্রশাসক নিয়োগ করেছে? তারা এটাকে জরুরি পরিস্থিতি হিসেবে ট্রিট করেছে। কেন? যে নির্বাচন দেওয়া যাবে না। আরে দুর্ভিক্ষের মধ্যে আবার কিসের নির্বাচন? সামনে তো দুর্ভিক্ষ আসবে। বিএনপির যে লুটপাট, তাদের দুর্ভিক্ষ অনিবার্য। অতএব ওই দুর্ভিক্ষের মধ্যে নির্বাচন দেওয়া যাবে না, তার চাইতে বাবা আগে ভাগে প্রশাসক বসিয়ে দিই। বিএনপির মধ্যে কি তাহলে সেই সংখ্যা আছে? মনে হচ্ছে এটাই। শিশির মনির একটা ফেসবুক পোস্ট, যেটা নিয়ে বিভিন্ন গণমাধ্যম রিপোর্ট করেছে। শিশির মনির নিজেকে সেই অবস্থান নিয়ে যেতে পেরেছেন, বাংলাদেশের হাতে গোনা কয়েকজন ব্যক্তি। এখন এনসিপি নেতারা অনেকটা এরকম। একটা সময় ছিল শুধু মিজানুর রহমান আজহারি, তিনি ফেসবুকে কিছু লিখলে এটা জাতীয় গণমাধ্যমে রিপোর্ট হতো, এক লাইন লিখলে এক লাইন নিয়ে রিপোর্ট হতো। এই অবস্থান বাংলাদেশে আর কারো ছিল না। এটা আওয়ামী লীগ আমলে মিজানুর রহমান আজহারি অবস্থান অর্জন করতে পেরেছেন। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে বাদ দিলে সেটি আর রাজনীতি থাকে না, হয়ে যায় একদলীয় শাসন। কারণ বাংলাদেশের রাজনীতি মানে আওয়ামী লীগ বনাম আওয়ামী বিরোধীরা। তাই আওয়ামী লীগকে বাদ দিলে আওয়ামী বিরোধীরাই ক্ষমতায় থাকে এবং মূলত একদলীয় শাসনেই দেশটা তছনছ হয়ে যাওয়ার দশা হয়। 2024 সালের আগস্টে অবৈধভাবে ক্ষমতা দখল করে ডক্টর মোহাম্মদ ইউনূস দীর্ঘ 18 মাস ধরে সেটা প্রমাণ করে তারেক রহমানকে ক্ষমতায় বসিয়ে দিয়ে গেছেন এবং তারেক রহমানও সেটাই প্রমাণ করে যাচ্ছেন। প্রশ্ন হলো, তারেক রহমান যদি সত্যি ইউনূসের অবৈধ শাসনের ধারাবাহিকতা বজায় রাখেন বা রাখবেন, তাহলে আরেকটি সাজানো নির্বাচনের বা কি প্রয়োজন ছিল? কেনই বা ইউনূসকে সরিয়ে তারেক রহমানকে ক্ষমতায় বসানো হলো? এসব প্রশ্নের উত্তর খোঁজার সঙ্গে সঙ্গে এই প্রশ্নটিও এখন খুব জরুরি, যে কেন বিএনপি আসলে আওয়ামী লীগকে রাজনৈতিক স্পেস দিতে চাইছে না। কিন্তু তার চেয়েও বড় প্রশ্ন হলো, আওয়ামী লীগ কি বিএনপি ভরসায় রাজনীতি করবে? বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্টতই বলেছেন যে তিনি এবং তার সরকার আওয়ামী লীগের উপর থেকে অবৈধ ইউনূস সরকারের দেওয়া অবৈধ নিষেধাজ্ঞা তুলবেন না। কিন্তু নির্বাচনে জয়লাভের আগে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান বলেছিলেন তিনি এবং তার দল কোনো রাজনৈতিক দলের উপর নিষেধাজ্ঞায় বিশ্বাস করেন না। একই কথা মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেও বলেছিলেন। বোঝাই যাচ্ছে নির্বাচনের আগে এবং পরে বিএনপি এবং তাদের শীর্ষ নেতাদের কথাবার্তায় আমূল পরিবর্তন ঘটে গেছে। আর এই কারণেই বোঝা যাচ্ছে যে অবৈধ ইউনূস সরকার একটি সাজানো নির্বাচনের মধ্য দিয়ে তারেক রহমানকে ক্ষমতায় বসিয়ে তাদের এক্সটেনশনই মূলত কার্যকর করেছেন। সমস্যা হলো, আওয়ামী লীগের মতো সবচেয়ে পুরাতন, পোড় খাওয়া, বৃহত্তর গণতান্ত্রিক রাজনৈতিক দল কি বিএনপির নিষেধাজ্ঞা প্রত্যাহারের তোয়াক্কা করবে, নাকি বাংলাদেশের রাজনীতিতে নিজেদের প্রাসঙ্গিকতা এবং প্রয়োজনীয়তাকে আরো সুতীব্র করে তুলতে পদক্ষেপ নিতে শুরু করবে? বিশ্লেষকরা বলছেন যে অবৈধ ইউনূস সরকারের নির্বাহী আদেশে যেমন আওয়ামী লীগের মতো রাজনৈতিক দল নিষিদ্ধ হয় না, তেমনি বিএনপির মতো 21শে আগস্টের খুনির সরকারও আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুললো কি তুললো না তাতেও কিছু এসে যায় না। আওয়ামী লীগের প্রয়োজন এবং প্রাসঙ্গিকতা বাংলাদেশের প্রতিটি ধূলিকণা জানে এবং বিশ্বাস করে। বিএনপি মহাসচিব এবং এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক বক্তব্য আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে, এটা স্পষ্ট করে দিচ্ছে যে বর্তমান বিএনপি সরকার আসলে ফ্যাসিস্ট ইউনূসের ইন্টেরিম
বা অন্তর্বর্তী শাসনের একটি বর্ধিত সংস্করণ। ইউনূস যে নিষেধাজ্ঞা খেলা শুরু করেছিলেন, বিএনপি সরকারও এখন সেই একই লাঠি ঘুরিয়ে চলেছে। দুঃখজনক বাস্তবতা হলো রাজনীতিতে বাজে উদাহরণগুলোই সবচেয়ে বেশি স্থায়ী হয়। ইউনূসের সেই ফ্যাসিজমটাই এখন পরম মমতায় লালন করছে বিএনপি। যদিও নির্বাচনের আগে গত 26শে জানুয়ারি টাইম ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে তারেক রহমান বলেছিলেন ভিন্ন কথা। তিনি নীতিগতভাবে কোনো দল নিষিদ্ধ করার পক্ষে নন বলে জানিয়েছিলেন এবং প্রশ্ন রেখেছিলেন, আজ যদি একটি দল নিষিদ্ধ করা হয় তবে কাল আমার দলও নিষিদ্ধ হবে না, তার কি নিশ্চয়তা আছে? অথচ ক্ষমতায় বসার পর সেই নিশ্চয়তার তোয়াক্কা না করে তিনি নিজেই ইউনূসের দেখানো পথে হাঁটছেন। টাইম ম্যাগাজিনে তিনি নিজেকে স্পাইডারম্যানের উদ্ধৃতি দিয়ে ক্ষমতার সঙ্গে বড় দায়িত্ব আসার কথা বললেও বাস্তবে সেই দায়িত্বশীলতা এখন রাজনৈতিক প্রতিহিংসার চাদরে ঢাকা পড়ে যাচ্ছে। এদিকে আওয়ামী লীগের যে বিশাল গণভিত্তি রয়েছে, তাতে এই দলটির পুনরুত্থানের জন্য কারো দয়া বা প্রত্যাবাসন এর প্রয়োজন আছে বলে মনে হচ্ছে না। তাদের প্রয়োজন সাহসী প্রত্যাবর্তন। দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে থাকতে তারা বিরোধী দলের ত্যাগের রাজনীতি আর রাজপথের লড়াইয়ের ভাষা ভুলে গেছে কিনা, এই প্রশ্ন কেউ কেউ তুলছেন। চলমান পরিস্থিতি মোকাবেলায় কি বিষয়ে আজকের বৈঠকে উঠে আসতে পারে সে বিষয়ে কোনো ধারণা পেলেন কিনা একটু বিস্তারিত করে আমাদেরকে জানাবেন। বৃষ্টি বৈঠক কিন্তু যেই জ্বালানি তেল নিয়ে যে জরুরি পরিস্থিতি তৈরি হয়েছে সেটি নিয়ে কিন্তু বৈঠক বেলা সকাল 10টা থেকে শুরু হয়েছে। সকাল 10টা থেকে যদি বলি যে এখন কিন্তু 1 ঘন্টা পার হয়েছে, অতিক্রম হয়েছে। জানেন যে সকাল থেকেই কিন্তু মন্ত্রীরা এসেছেন, সকল মন্ত্রীর উপস্থিতিতেই কিন্তু প্রধানমন্ত্রীর নেতৃত্বে কিন্তু এই যে বৈঠক সেটি কিন্তু চলছে। যদি একটু জানাতে চাই যে সরকারের পক্ষ থেকে কিন্তু বারবারই বলা হচ্ছিল যে জ্বালানি তেলের যে সংকট সেটি কিন্তু নেই, কিন্তু রাজধানী কিংবা সারা পুরো দেশের চিত্রটাই কিন্তু ভিন্ন। যদি বলা যায় যে এই যে যুদ্ধের প্রভাব, সেই যুদ্ধের প্রভাব কিন্তু বাংলাদেশ সহ বিশ্বের সকল দেশেই কিন্তু কিছু না কিছু ভাবে প্রভাব পড়েছে। যেমন বাংলাদেশের কথাটাই যদি আমি বলি যে ফিলিং স্টেশনের যে কর্তৃপক্ষরা রয়েছে তারা কিন্তু নিজেদের মতো করে রেশনিং দিচ্ছেন। আবার কেউ কেউ বলছেন, পাম্প মালিকরা কিন্তু বলছেন যে তারা কিন্তু পাম্পে গিয়ে তারা কিন্তু যেই ডিপো রয়েছে সেই ডিপো থেকেও কিন্তু তারা কম পরিমাণে তেল পাচ্ছেন। বলতে গেলে কিন্তু চারিদিক দিয়েই কিন্তু এই তেলের যে সংকটটা সেটা কিন্তু এখন ভয়াবহ রূপ নিয়েছে। এছাড়াও কিন্তু জানেন যে এর আগে সংকট সামাল দিতে কিন্তু সরকার কিছু পদক্ষেপ নিয়েছিল। সেটা কিন্তু যেমন স্পট মার্কেট থেকে কিন্তু 4 কার্গো এলএনজি কেনার নির্দেশনা দিয়েছিলেন। বেসরকারি খাতে কিন্তু জ্বালানি আমদানির জন্য বৈদেশিক মুদ্রা মজুদ রাখার কথাও কিন্তু বাংলাদেশ ব্যাংকে বলা হয়েছিল। এছাড়াও কিন্তু যদি বলি যে বিশেষ করে জ্বালানি তেল ও আন্তর্জাতিক বাজার অস্থিতিশীল হওয়ার কারণে কিন্তু যেই নিত্যপণ্যের দাম এবং জ্বালানি তেলের দাম এটি কিন্তু বাড়তে পারে। একই সাথে কিন্তু জানেন যে গতকাল কিন্তু যেই জেট ফুয়েল রয়েছে 80% কিন্তু দাম বৃদ্ধি করা হয়েছে। তো এখন পর্যন্ত যতটুকু বোঝা যাচ্ছে যে দাম বৃদ্ধি সহ বিভিন্ন ধরনের দিক নির্দেশনা আসতে পারে। কিছুক্ষণের মধ্যে এই বৈঠকটি শেষ হলে নিশ্চয়ই আমরা পরিষ্কারভাবে জানতে পারবো কি সিদ্ধান্ত হলো। ক্ষমতা এক অদৃশ্য মরীচিকা, কেউ একে ধরতে গিয়ে নিঃস্ব হয়, আবার কেউ নীরবে ছক কষে পুরো দাবা খেলার বোর্ড উল্টে দেয়। 29 নম্বর মিন্টু রোড, বাইরে থেকে দেখলে মনে হবে এক শান্ত প্রাচীন লাল দালান, কিন্তু এই দেয়ালের ভেতরে কান পাতলেই শোনা যায় ক্ষমতার পালাবদলের এক ভয়াবহ পদধ্বনি। 16 বছর ধরে যে ভবনটি ছিল কার্যত একটি মৃত আগ্নেয়গিরি, আজ তার প্রতিটি ধূলিকণায় বারুদ জমতে শুরু করেছে। এই লাল দালানের ভেতরে এখন যিনি বসে আছেন তিনি ছকে চলেছেন এমন এক চাল যা বদলে দিতে পারে পুরো দেশের ভবিষ্যৎ। কি সেই চাল? কারা কাঁপছে এই লাল দালানের নতুন বাসিন্দার পদভারে? স্বাধীন বাংলাদেশের ইতিহাস ঘাঁটলে একটি অদ্ভুত সত্য বারবার চোখের সামনে ভেসে ওঠে। এই লাল দালান, যা বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবন হিসেবে বরাদ্দকৃত, এটি আসলে প্রধানমন্ত্রীর চেয়ারে বসার এক অলিখিত প্রবেশদ্বার। এই ভবনের বারান্দায় দাঁড়িয়ে একদিন আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া স্বৈরাচার পতনের ডাক দিয়েছিলেন। এই দালান থেকেই তারা রচনা করেছিলেন নিজেদের ক্ষমতার পথ। কিন্তু তাদের সেই যাত্রায় একটি সুবিধা ছিল, পারিবারিক রাজনীতির উত্তরাধিকার। বাবার রেখে যাওয়া সাম্রাজ্য কিংবা স্বামীর রাজনৈতিক পুঁজি তাদের পথকে করেছিল অনেকটাই মসৃণ। কিন্তু গত 16 বছর ফ্যাসিবাদের সেই অন্ধকার যুগে এই লাল দালান যেন তার আত্মাই হারিয়ে ফেলেছিল। সংসদে তখন বিরোধী দলের নামে চলছিল এক অদ্ভুত প্রহসন। ক্ষমতার উচ্ছিষ্ট ভোগ করার জন্য সেখানে বসেছিল ভাগ বাটোয়ারার এক সাজানো বিরোধী দল। একই রাজনৈতিক দলের একই পরিবারের 3 সদস্য হোসেন মোহাম্মদ এরশাদ, রওশন এরশাদ এবং জিএম কাদের পর্যায়ক্রমে এই ভবনের বাসিন্দা হয়েছেন। কিন্তু এই ভবন তাদের আপন করে নেয়নি, কারণ এই লাল দালান আপোষকামীদের জায়গা নয়, এটি রাষ্ট্রনায়কদের সূতিকাগার। প্রকৃতির এক অমোঘ নিয়মে এই দালান তাদের প্রত্যাখ্যান করেছিল, আর তাই গত 1.5 দশকে এখান থেকে ক্ষমতার কোনো স্ফুলিঙ্গ বিচ্ছুরিত হয়নি। কিন্তু আজ এই দালানের প্রতিটি ইটে যেন নতুন করে প্রাণ সঞ্চার হচ্ছে। স্বাধীনতার 54 বছর পর এমন এক ঘটনা ঘটেছে যা বাঘা বাঘা
রাজনৈতিক বিশ্লেষকদেরও হিসেবের খাতা এলোমেলো করে দিয়েছে। এই দালানে পা দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে আমরা দেখতে পাচ্ছি যে দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে কথা হয়, আর অনেক বিষয় নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে গেছে। এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটগুলো নিয়ে আপনার মন্তব্য কি? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।